চিরঞ্জিত একাডেমি চ্যানেলে প্রত্যেক প্রাইমারি ও আপার প্রাইমারি টেট প্রার্থীকে স্বাগত জানাই। যারা ডাব্লিউবি টেট, সেন্ট্রাল টেট কিংবা অন্য কোনো স্টেটের টেট দিচ্ছ, তাদের জন্য আমি চলে এসেছি আবারও একটা বাংলা পেডাগজি এমসিকিউ প্র্যাকটিস সেট নিয়ে। আশা করি এই প্র্যাকটিস সেট তোমাদের খুবই উপকারে আসবে। ভালো করে এই ক্লাস দেখবে, কোনোভাবে কোনো ভিডিও স্কিপ করে যাবে না। আজকে আমরা বাংলা পেডাগজি এমসিকিউ প্র্যাকটিস সেট 7 চলে এসেছি, অর্থাৎ সিক্সথ না, 7th পেডাগজি প্র্যাকটিস সেট নিয়ে। ইতিমধ্যেই আমরা 6টা পেডাগজি সেট আলোচনা করে নিয়েছি। তোমরা যদি প্লে লিস্টে যাও তাহলে ওখানে 6টা আলোচনা পেয়ে যাবে, এবং এই পেডাগজি সেটের আলোচনার সঙ্গে সঙ্গে আমাদের থিওরিও আলোচনা হয়ে যাচ্ছে। চলো সময় নষ্ট না করে আমরা প্রশ্ন উত্তরে চলে আসি। তার আগে বলে দিই, যদি এই ক্লাস ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে দিও পরবর্তী ক্লাসের আপডেটের নোটিফিকেশান পেতে, এবং সেই সঙ্গে সঙ্গে ক্লাসটি বন্ধুদের মধ্যেও শেয়ার করে দিও। কেমন? চলো প্রশ্ন উত্তরে চলে আসি। বৈচিত্র্যযুক্ত শ্রেণীকক্ষ বলতে বোঝায় বৈচিত্র্যযুক্ত শিক্ষা, বৈচিত্র্যযুক্ত শিক্ষার্থী, বৈচিত্র্যযুক্ত শিক্ষক, বৈচিত্র্যযুক্ত পাঠ্যক্রম। এটাতেও মাল্টিপল অপশান দেওয়া আছে, তোমরা একটু পজ করে ভেবে নেবে, তারপরে আমি অ্যান্সারে চলে আসবো। এবারে অ্যান্সারে চলে আসছি। বলা হচ্ছে অ্যান্সার ডি, অনলি বি। দেখো, বৈচিত্র্যযুক্ত শ্রেণীকক্ষ মানে শ্রেণীকক্ষ গঠিত হয় মূলত শিক্ষার্থীকে কেন্দ্র করে। শিক্ষার্থী সেখানে মূল কেন্দ্রবিন্দুতে থাকে, তাহলে সেখানে বৈচিত্র্যযুক্ত শিক্ষার্থী হবে। সেটা ভাষাগত দিক থেকে হতে পারে, লিঙ্গগত, সামাজিক কিংবা ধর্মীয় কিংবা সমাজ অর্থনৈতিক, মানে যেটাকে সোশিও ইকোনমিক বলে, যে কোনো দিক থেকে হতে পারে। সেখানে কিন্তু বৈচিত্র্যযুক্ত শিক্ষা, শিক্ষক এবং পাঠ্যক্রম সেখানে গুরুত্বপূর্ণ ভূমিকা নিচ্ছে না। এখানে বৈচিত্র্যযুক্ত শিক্ষার্থী কিন্তু বৈচিত্র্যযুক্ত শ্রেণীকক্ষ গড়ে তোলে। কেমন? নেক্সট প্রশ্ন। পাঠদানের ক্ষেত্রে শিক্ষামূলক প্রদীপন ব্যবহার অপরিহার্য, কারণ এটি বিষয়বস্তুকে শিক্ষার্থীর কাছে মূর্ত করে তোলে। আচ্ছা, কোশ্চেনটা রিপিটেশান হয়ে গেছে, এটা সবাই জানো। এটি বিষয়বস্তুকে শিক্ষার্থীর কাছে বিমূর্ত করে তোলে। এটি বিষয়বস্তুকে শিক্ষার্থীর কাছে মূর্ত ও বিমূর্ত উভয়ই করে তোলে। এটা যেহেতু আগে অপশান হয়ে গেছে, মানে আলোচনা হয়ে গেছে, তবুও তোমরা একটু ভেবে নাও, তারপরে আমি অ্যান্সারে আসছি খুব তাড়াতাড়ি। এবার অ্যান্সারে চলে আসি। অ্যান্সার এ, অর্থাৎ বিষয়বস্তুকে শিক্ষার্থীর কাছে মূর্ত করে তোলে। যদি এর আগের সেটের ভিডিওটা তোমরা একটু দেখো তাহলে বুঝতে পারবে যে কেন মূর্ত করে তুলছে, ব্যাখ্যা করে দেওয়া আছে। ঠিক আছে, নেক্সট প্রশ্নে চলে আসি। শিক্ষণ উপকরণ হিসেবে মডেল ব্যবহার একান্ত প্রয়োজন। ও বাবা, এই কোশ্চেনটাও রিপিটেশন হয়ে গেছে। দৃষ্টিহীনদের জন্য, সকলের জন্য, দৃষ্টিযুক্ত শিশুদের জন্য, বিশেষ চাহিদাযুক্ত। এটা দৃষ্টিহীনদের জন্য একান্তই প্রয়োজন। সেটাও কেন, সেটাও আমি পূর্বের সেটে আলোচনা করে দিয়েছি। ঠিক আছে, এটা রিপিটেশান হয়ে গেছে, এটা আমারই মিস্টেক হয়ে গেছে, তো এতে কিছু মনে করো না। কেমন? পরবর্তী প্রশ্নে চলে আসছি। বর্তমান যুগে শিক্ষণ পদ্ধতিতে শিক্ষকের ভূমিকা হলো কর্মোদ্দীপক হিসাবে, একজন দক্ষ নিয়ামক হিসেবে, শৃঙ্খলাপরায়ণ হিসেবে, প্রশাসনিক ব্যক্তিত্ব হিসাবে। একটু ভালো করে ভেবে তারপরে অ্যান্সারটা বলো। কেমন? আমি অ্যান্সারে তারপর বলে দিচ্ছি। এবারে অ্যান্সারে চলে আসি। বলা হচ্ছে উত্তর ক, কর্মোদ্দীপক হিসাবে। অর্থাৎ শিক্ষার্থীদের যে কাজে সক্রিয়ভাবে অংশগ্রহণ করানো হবে, সে কাজটা যাতে সঠিকভাবে সম্পন্ন করতে পারে, তাতে শিক্ষক মহাশয় উদ্দীপনা জাগাবেন শিক্ষার্থীদের মধ্যে। এখানে দক্ষ নিয়ামক মানে কন্ট্রোলার বা কন্ট্রোলারের কথা বলা হচ্ছে, শৃঙ্খলাপরায়ণ ডিসিপ্লিনার হিসেবে বলা হচ্ছে, প্রশাসনিক মানে অ্যাডমিনিস্ট্রেটিভ ব্যক্তিত্ব হিসাবে বলা হচ্ছে। এগুলো কিন্তু হবে না। শিক্ষক মহাশয় সবসময় শিক্ষার্থীদের কর্মে নিযুক্ত করে দিয়ে কর্মে উদ্দীপনা যোগাবেন, তাই কর্মোদ্দীপক হিসেবে শিক্ষক মহাশয়ের ভূমিকা হবে। নেক্সট প্রশ্নে চলে আসি। পাঠদানকালে শিক্ষক মহাশয় কিসের উপর জোর দেবেন? পুস্তকের ওপর, বিষয়বস্তুর ওপর, শিক্ষোপকরণের ব্যবহারের উপর, কোনোটিই নয়। আবার ভেবে নাও, তারপরে অ্যান্সারে চলে আসছি। এবারে অ্যান্সারে চলে আসি। বলা হচ্ছে উত্তর খ, বিষয়বস্তুর উপর। পাঠদানকালে শিক্ষক মহাশয় শুধুমাত্র পুস্তকের উপর জোর দেবেন তা নয়, পুস্তকের মধ্যে যে বিষয়বস্তুর ব্যাখ্যা করা আছে বা বিশ্লেষণ করা আছে, সেটাকে আরোভাবে সুন্দরভাবে ব্যাখ্যা বিশ্লেষণের মাধ্যমে শিক্ষার্থীর ধারণা ক্লিয়ার করে দেবেন। শুধুমাত্র শিক্ষা উপকরণের উপর ব্যবহার দিলে হবে না, বিষয়বস্তুই যদি না থাকে তাহলে শিক্ষা উপকরণের সেখানে কোনো প্রয়োজনীয়তা নেই, আর কোনোটিই নয় তো হবেই না। তাহলে পুস্তক এবং শিক্ষা উপকরণের বিষয়টা এখানে বাদ চলে যাবে। চলে আসবে কি না, বিষয়বস্তুর ওপর শিক্ষক মহাশয় জোর দেবেন। আসলে বিষয়বস্তুটাই আসল বিষয়, যেটাকে আমরা বলছি কন্টেন্ট। ঠিক আছে, নেক্সট প্রশ্নে চলে আসি। উপযুক্ত শ্রোতা হিসাবে কে বিবেচিত হবে? যে অনবরত শোনে, যে শোনে কিন্তু প্রতিক্রিয়া প্রকাশ করে না, যে শোনে এবং প্রতিক্রিয়া করে, ওপরের কোনোটিই নয়। আবারও ভেবে নাও, তারপরে অ্যান্সারে চলে আসছি।
এবারে অ্যান্সারে চলে আসি। বলা হচ্ছে অ্যান্সার সি, যে শোনে এবং প্রতিক্রিয়া করে। ঠিক আছে, অর্থাৎ শুধুমাত্র শুনলে হবে না, অর্থ উপলব্ধি করতে হবে। আবার শুনছে, কোনো কিছু প্রতিক্রিয়া করছে না, তাহলে তো বোঝাই যাবে না যে সে তার শ্রবণটা সার্থক হচ্ছে কি হচ্ছে না। কিন্তু যে শুনছে এবং প্রতিক্রিয়া করছে মানে কি, সে শুনছে এবং সে উপলব্ধি করছে বিষয়টা, তার পরিপ্রেক্ষিতে সে প্রতিক্রিয়া করছে। ঠিক আছে, তাহলে এখানে অপশান হবে কিন্তু সি। নেক্সট প্রশ্নে চলে আসি। সব ছাত্রছাত্রীরা আজ এবিপি কোচিং সেন্টারে এসেছে, এটি কি ধরনের ভুল? অর্থাৎ এই যে বক্তব্যটি আছে, এই বক্তব্যের মধ্যে কি ধরনের ভুল আছে? সন্ধি ঘটিত ভুল আছে, পদান্তর ঘটিত ভুল আছে, বাক্য গঠনগত ভুল আছে, নাকি ভাষা রীতি ঘটিত ভুল আছে? একটু ভেবে নাও, তারপরে আমি অ্যান্সারে আসছি। এবারে অ্যান্সারে চলে আসি। বলা হচ্ছে অ্যান্সার সি, অর্থাৎ বাক্য গঠনগত ভুল আছে। দেখো, বাক্য গঠনের ক্ষেত্রে শিক্ষার্থীরা মূলত এই জায়গাটায় ভুল করে থাকে। কীরকম না, সব ছাত্রছাত্রীরা, এখানে সব যদি ব্যবহার করি টার্মটা, তাহলে কিন্তু ছাত্রছাত্রী ব্যবহার করলেই সেটা বাক্য গঠনগত দিক থেকে ঠিক থাকে। আবার সব যদি ব্যবহার না করি, তখন আমরা শুধুমাত্র ছাত্রছাত্রীরা ব্যবহার করতে পারি। অর্থাৎ সাকল্যবাচক যে পদটা বা সমষ্টিবাচক যে পদটা, যখন আমরা বিশেষ্যের পূর্বে ব্যবহার করছি, তখন বিশেষ্যটাকে আর বহুবচন করার প্রয়োজন পড়ে না। যদি সাকল্যবাচক পদটা পূর্বে ব্যবহার না করতাম, তখন ছাত্রছাত্রীরা বললে ঠিক ছিল। তাহলে কথাটা এরকম হবে, সব ছাত্রছাত্রী আজ এবিপি কোচিং সেন্টারে এসেছে, অথবা এরকমও বলা যেতে পারে ছাত্রছাত্রীরা আজ এবিপি কোচিং সেন্টারে এসেছে। তাই এটি বাক্য গঠনগত ভুল। কেমন? অপশান সি। নেক্সট প্রশ্নে চলে আসি। ভাষার ধ্বনিতময় রূপের সঠিক প্রকাশের মূল মানদণ্ড হলো, ভালো করে পড়বে কোশ্চেনটা, ভাষার ধ্বনিতময় রূপের সঠিক প্রকাশের মূল মানদণ্ড হলো শোনা ও বলা, শোনা ও লেখা, লেখা ও বলা, পড়া ও শোনা। একটু ভেবে নাও, তারপরে আমি অ্যান্সারে চলে আসছি। হ্যাঁ স্যার, অ্যান্সারে চলে আসুন। এবারে অ্যান্সারে চলে আসছি। অ্যান্সার সি, লেখা এবং বলা। আমি যখন ভাষা দক্ষতার কথা বারবার বলেছি, তখন 4টে দক্ষতার কথা বলেছি: লিসেনিং, স্পিকিং, রিডিং অ্যান্ড রাইটিং। যার মধ্যে গ্রহণমূলক হচ্ছে দুটো, সেটা কি লিসেনিং এবং রিডিং। আর প্রকাশমূলক কোনটা? না, রাইটিং অ্যান্ড স্পিকিং। তাহলে লেখা আর বলা, এই দুটো হচ্ছে কিন্তু প্রকাশমূলক। ঠিক আছে, তাহলে ধ্বনিতময় রূপের সঠিক প্রকাশের যে মূল মানদণ্ড, সেটা হবে লেখা ও বলা। শোনা ও বলা হবে না, কারণ শোনাটা গ্রহণমূলক। আবার শোনা ও লেখা হবে না, শোনাটাও গ্রহণমূলক হয়ে যাচ্ছে। পড়া এবং শোনাও হবে না, দুটোই গ্রহণমূলক হয়ে যাচ্ছে। তাহলে এখানে শুধুমাত্র ধ্বনিতময় রূপের সঠিক প্রকাশের মূল মানদণ্ড হচ্ছে লেখা এবং বলা। নেক্সট প্রশ্নে চলে আসি। কোনো শিক্ষার্থী যথাযথ উচ্চারণ করছে কিনা তা কিভাবে বুঝবেন? ভেবেচিন্তে উচ্চারণের মাধ্যমে, ধ্বনির সঠিক উচ্চারণের মাধ্যমে, বর্ণটির সঠিক উচ্চারণের মাধ্যমে, প্রচলিত রীতিতে উচ্চারণের মাধ্যমে। এটাতেও কিন্তু কনফিউশন তৈরি হবে, তোমরা একটু ভেবে অ্যান্সার দাও, তারপর আমি অ্যান্সারে আসছি। এবার অ্যান্সারে চলে আসি। বলা হচ্ছে অ্যান্সার ডি, প্রচলিত রীতিতে উচ্চারণের মাধ্যমে। কেন এ বি সি হবে না? দেখো, ভেবে চিন্তে উচ্চারণ করছে শিক্ষার্থী কি না করছে সেটা বোঝা যায় না। দ্বিতীয় কি বলা হচ্ছে? ধ্বনির সঠিক উচ্চারণের মাধ্যমে। ধরো আমি বললাম যে লক্ষ্মণ, আমরা কিন্তু বাংলাতে উচ্চারণ করি প্রচলিত রীতিতে লক্ষণ, আমরা কিন্তু লক্ষ্মণ উচ্চারণ করি না। তাহলে ধ্বনির যদি সঠিক উচ্চারণ করতে হয় বাংলাতে, তাহলে লক্ষ্মণই উচ্চারণ করতে হবে। ঠিক আছে, তাহলে সেক্ষেত্রে কি হচ্ছে না, প্রচলিত রীতিতেই আমরা উচ্চারণ করছি। আবার বর্ণটির সঠিক উচ্চারণের মাধ্যমে, যে বর্ণটি যেমন সেটা সঠিকভাবে সেভাবে উচ্চারণ করা। আচ্ছা, ধরো আমি যদি বলি স্বাভাবিক, এখানে কিন্তু স্বাভাবিক উচ্চারণ করছি, সেখানে কিন্তু দন্তস্বরের সঙ্গে যে বফলা যুক্ত আছে, স্বাভাবিক এভাবে উচ্চারণ করছি না, স্বাস্থ্য এইভাবে উচ্চারণ করছি না, আমরা বলি স্বাস্থ্য। তাহলে প্রচলিত রীতিতে উচ্চারণ যদি করে, তাহলে আমরা বুঝতে পারবো সঠিকভাবে। যদি প্রচলিত রীতিতে উচ্চারণ করে, তাহলে বুঝবো শিক্ষার্থী যথাযথ উচ্চারণ করছে। তাই ভেবেচিন্তে উচ্চারণের মাধ্যমেও হবে না, ধ্বনির সঠিক উচ্চারণের মাধ্যমেও হবে না, বর্ণের সঠিক উচ্চারণের মাধ্যমেও হবে না, প্রচলিত রীতিতে উচ্চারণের মাধ্যমেই সেটা বোঝা যাবে। ঠিক আছে, নেক্সট প্রশ্ন। একজন শিক্ষক হিসেবে আপনি সুন্দর হাতের লেখাকে কোন মানদণ্ডে বিচার করবেন? স্পষ্টতা, সমরূপতা, দ্রুততা। এখানে মাল্টিপল অপশান আছে, একটু ভেবে নাও, তারপর আমি অ্যান্সারে আসছি। এটা সহজই আছে, অ্যান্সারে চলে আসছি।
অপশান এ অর্থাৎ ABC সব কটাই হবে। লেখা স্পষ্ট হতে হবে, সমরূপ হতে হবে। স্পষ্ট মানে কি, যাতে সহজে বোঝা যায়, দেখেই মাত্র বোঝা যায় যে কী লিখতে চেয়েছে, কোন বর্ণ লিখতে চেয়েছে। সমরূপতা মানে কি, একটা শব্দ লিখলাম তাতে একটা অক্ষর বড় একটা অক্ষর ছোট এইভাবে না, যেন সমানভাবে লেখাটা হয়। এবং দ্রুততা, এখানে দ্রুততা মানে খুব দ্রুত লিখতে হবে তা নয়, একটা নির্দিষ্ট গতির কথা বলা হয়েছে, একটা নির্দিষ্ট গতিময়তার কথা বলা হয়েছে। তাহলে ABC তিনটেই এখানে ঠিক, অর্থাৎ মাল্টিপল অপশানের ক্ষেত্রে অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার। ঠিক আছে। আজ এই পর্যন্ত যে কটা এমসিকিউ আমরা আলোচনা করলাম আশা করি খুবই উপকারে আসবে। কেমন? আর পরবর্তী ক্লাসে আবার আমরা পরবর্তী সেট নিয়ে চলে আসব। তো সেই সময় পর্যন্ত তোমরা অবশ্যই ভালো থাকবে, ভালোভাবে প্রিপারেশান নেবে, এবং যদি কোনো বুঝতে অসুবিধে হয় অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। আর যদি ক্লাস ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করো, যাতে পরবর্তী এমসিকিউ সেটের আপলোডের নোটিফিকেশান তোমরা সহজেই পেয়ে যাও। কেমন? আবার পরের ক্লাসে দেখা হচ্ছে আবারও কিছু এমসিকিউ নিয়ে।